রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক। এখন আলো নিভে যাবে, শব্দ জেগে উঠবে, তুমি প্রবেশ করছো ভয় আর অজানার গহ্বরে। এটা ভৌতিক জোন। আজ আমরা আলোচনা করছি একটা বেশ অন্যরকম বাংলা হরর গল্প নিয়ে, নাম ৯ তলার অভিশাপ। এটা কিন্তু শুধু ভূতের গল্প নয়, এর মধ্যে সাইকোলজিক্যাল দিকও আছে। একদম। আমরা গল্পের কয়েকটা নির্দিষ্ট অংশ দেখব। গল্পটা সেটিং হলো দক্ষিণ কলকাতা, সাদার্ন অ্যাভিনিউর কাছে লেক ভিউ হাইটস বলে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং। আর ফোকাসটা হচ্ছে সেখানকার ৯B ফ্ল্যাটটা, যেটা নাকি গত প্রায় ৫ বছর ধরে একদম খালি পড়ে আছে। আর সেখানেই ওই বিল্ডিং এরই ৮ ফ্ল্যাটে সদ্য এসছে অর্ক, একজন ইয়াং গ্রাফিক ডিজাইনার। তো আমরা চেষ্টা করব এই ৯B ফ্ল্যাটের রহস্য, ওই অভিশাপের ব্যাপারটা আর গল্পের যে ভয়ের পরিবেশ সেটা একটু তলিয়ে দেখতে। গল্পের শুরুটাই তো বেশ হুট করে। অর্ক মাঝরাতে ঘুম ভেঙে উঠে দেখে ঠিক রাত ৩:০৯। সময়টা খুব নির্দিষ্ট। হ্যাঁ, ওই ৩:০৯। সে দেখে ওপরের ৯B ফ্ল্যাটের জানালায় লম্বা চুলের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, মেয়েটার মাথাটা নাকি খুব অস্বাভাবিকভাবে একদিকে কাত হয়ে যায়। এই দৃশ্যটা দিয়েই তো ভয়ের শুরু, তাই না? অবশ্যই। আর ওই ৩:০৯ সময়টা কিন্তু বারবার ফিরে আসবে গল্পে। তো অর্কর সঙ্গে সঙ্গে ওর বন্ধু মিতুলকে ফোন করে। কিন্তু মিতুল কি আর বিশ্বাস করে? মাঝরাতে খালি ফ্ল্যাটে মেয়ে দেখা একটু অবিশ্বাস্য তো বটেই। স্বাভাবিক, প্রথমে পাত্তা দেয় না, ভাবে হয়তো ঘুমের ঘোরে কিছু দেখেছে অর্ক। কিন্তু পরের দিনই ব্যাপারটা অন্য মোড় দেয়। বিল্ডিং এর ওয়াচম্যান বাহাদুরের সাথে কথা হয় অর্কর। হ্যাঁ, আর বাহাদুর যা বলে সেটা শোনার পর অর্কর রাতের দেখাটা আর শুধু চোখের ভুল মনে হয় না। বাহাদুর জানায় বছর ৫ আগে ওই ৯B ফ্ল্যাটেই একটা ছোট্ট মেয়ে এক ঝড় বৃষ্টির রাতে, ঠিক ওই ৩:০৯ হ্যাঁ ঠিক ওই সময়েই জানলা থেকে ঝাঁপ দিয়ে মারা যায়। আর ওর মুখটা নাকি খুব খারাপভাবে বিকৃত হয়ে গেছিল। এই ঘটনাটা শোনার পর অর্কর ভয়টা আরো জেকে বসে। এটা শুধু একটা অশরীরী দেখা নয়, এর পেছনে একটা ট্র্যাজেডি আছে। ঠিক। আর এর পরের রাতে যা হয় সেটা তো সরাসরি আতঙ্ক। আবার সেই রাত ৩:০৯। অর্ক আবার জানলায় চোখ রাখে আর মেয়েটাকে আবার দেখতে পায়, কিন্তু এবার সে সরাসরি অর্কর দিকেই তাকিয়ে আছে। শুধু তাকিয়ে থাকা নয়, এবার তার মুখটা অন্য রকম, যেন সেলাই করা। আর চোখ দুটো কালো গর্তের মতো। উফ, ভাবলেই কেমন লাগে। গায়ে কাঁটা দেয়। আর তারপরেই জানালায় ৩বার টোকা, ঠক ঠক ঠক। আর ঠিক সেই মুহূর্তে অর্কর মোবাইলে একটা অচেনা নম্বর থেকে মেসেজ ঢোকে। কি লেখা ছিল মেসেজে? লেখা ছিল, তুই দেখেছিস, এবার তোর পালা। ভয়টা এবার আর দূর থেকে দেখা নয়, একদম পার্সোনাল হয়ে গেল। এই সেলাই করা মুখ, কালো চোখ, এগুলো খুব সিম্বলিক, যেন কিছু বলতে চেয়েও পারছে না, একটা চেপে রাখা যন্ত্রণা। পরিস্থিতি খারাপ দেখে অর্কর বন্ধু মিতুল তখন ডেকে আনে মিস্টার রায়কে। উনি একজন প্যারাসাইকোলজিস্ট। হ্যাঁ, উনি এসে তদন্ত শুরু করেন। 9B ফ্ল্যাটের আশেপাশে অস্বাভাবিক ইএমএফ রিডিং পাওয়া যায়, যেটা প্যারানর্মাল অ্যাক্টিভিটির একটা ইঙ্গিত দেয়। একদম। আর ওরা দেখে যে দেওয়ালের ওয়ালপেপারের ওপর আবছাভাবে একটা সেলাই করা মুখের অবয়ব ফুটে উঠছে। পুরনো খবরের কাগজ ঘেটে আরো কিছু তথ্য বেরোয়। জানা যায় মেয়েটি মারা যাওয়ার আগে খুব অদ্ভুত আচরণ করত, এমনকি নাকি অজানা ভাষায় কথা বলতো। ব্যাপারটা আরো রহস্যময় হয়ে ওঠে। এখানেই অভিশাপের নিয়মটা পরিষ্কার হয়। কি সেই নিয়মটা? নিয়মটা হলো যে ওই মেয়েটার চোখে সরাসরি তাকাবে, ঠিক ৭২ ঘন্টার মধ্যে সে নিখোঁজ হয়ে যাবে। ৭২ ঘন্টা? মাত্র ৩ দিন? আর গত ৩ বছরে নাকি এরকম ৯ জন উধাও হয়েছে। হ্যাঁ, এই ৭২ ঘন্টার কাউন্টডাউনটা গল্পে একটা সাংঘাতিক টেনশন তৈরি করে। বাঁচার জন্য সময় খুব কম। আর বাঁচার উপায়? সেটাও তো অদ্ভুত। উপায় একটাই, ৭২ ঘন্টার মধ্যে অন্য কাউকে ওই মেয়েটার দিকে তাকাতে বাধ্য করতে হবে। অভিশাপটা চালান করে দিতে হবে। কি ভয়ঙ্কর! নিজেকে বাঁচাতে অন্যকে ঠেলে দিতে হবে মৃত্যুর মুখে। এটা তো একটা বিরাট মরাল ডাইলেমা। এই নৈতিক প্রশ্নটাই হররটাকে আরো কমপ্লেক্স করে তোলে।
এদিকে অর্কর শরীর খারাপ হতে শুরু করে, অভিশাপটা কাজ করতে শুরু করেছে। এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে। ওদের প্রতিবেশী মিসেস সিনহা, উনি ঘটনাক্রমে একদিন জানলায় তাকিয়ে ফেলেন, আর তারপর যথারীতি উনিও নিখোঁজ হয়ে যান। অভিশাপটা যে কতটা অনিবার্য সেটা যেন প্রমাণ হয়ে যায়। মিস্টার রায় একটা চেষ্টা করেছিলেন, যদিও আয়না ব্যবহার করে। হ্যাঁ, উনি ভাবেছিলেন আয়নায় নিজের প্রতিবিম্ব দেখলে হয়তো অভিশাপটা আটকানো যাবে। কিছুদিন কাজও দিয়েছিল সেটা। কিন্তু শেষ পর্যন্ত সেটাও টেকে না। এক ঝড়ের রাতে আয়নাটা ভেঙে যায়, যেন প্রকৃতিও অভিশাপটার পক্ষে। সব রাস্তা বন্ধ। শেষে অর্ক আর মিতুল বাধ্য হয়ে ওই বিল্ডিং ছেড়েই পালিয়ে যায়। ওরা বেঁচে যায় বটে, কিন্তু অভিশাপটা কি শেষ হয়? না, সেখানেই তো গল্পের আসল টুইস্ট। বিল্ডিংটা পরে বিক্রি হয়ে যায়। নতুন মালিক সারাইয়ের কাজ শুরু করে। আর তখন একদিন একজন শ্রমিক কাজ করার সময় রাত 3:09 তার মোবাইল স্ক্রিনে হঠাৎ ওই মেয়েটার মুখ ভেসে উঠতে দেখে। মোবাইলের স্ক্রিনে টেকনোলজির মধ্যেও হানা দিচ্ছে অভিশাপটা। হ্যাঁ, আর সেও পায় সেই একই মেসেজ, তুই দেখেছিস, এবার তোর পালা। মানে অভিশাপটা শেষ হয়নি, নতুন শিকার খুঁজে নিয়েছে। এটা একটা চক্রের মতো চলতেই থাকবে। ঠিক, জায়গা বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে, কিন্তু অভিশাপটা থেকেই যাচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে হয়তো চলতেই থাকবে। তাহলে মূল ভাবনাটা দাঁড়াচ্ছে যে এটা একটা দৃষ্টির মাধ্যমে ছড়ানো অমোঘ অভিশাপ। রাত 3:00 আর 72 ঘন্টার সময়সীমা এটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। এর থেকে যেন মুক্তি নেই, শুধু হাত বদল হচ্ছে। এখানে আমার একটা প্রশ্ন জাগে, এই অভিশাপের শক্তিটা কোথায়? এটা কি শুধুই ওই নবি ফ্ল্যাট বা ওই বিল্ডিংটার দোষ, মানে জায়গার অভিশাপ, নাকি অন্য কিছু? নাকি এই ধরনের গল্পগুলো, মানে এই যে আতঙ্ক বা অভিশাপের আখ্যান আমরা শুনি বা পড়ি, সেই আখ্যানের মধ্যেই শক্তিটা লুকিয়ে থাকে? গল্পটাই কি আসলে অভিশাপ বয়ে বেড়ায়? বাহ, এটা তো দারুণ একটা প্রশ্ন। আতঙ্কটা কি স্থানের নাকি খোদ গল্পের? এটা সত্যিই ভাবার মতো।